এককভাবে একক মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড করে দেওয়া মানে অন্যান্য সকল যোদ্ধাদেরকে ছোট করা হয় বলে আমি মনে করছি। চাঁদাবাজি হয়তো একটি দল করছে, আরেকটি দলকে কিন্তু আমরা দেখছি বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরে মন্ত্রণালয় ঘুরে কিন্তু তদবির বাণিজ্যও করছে। বর্তমান সরকারের উপদেষ্টাদেরকে আমরা দেখছি যে তাদের পিএসএপিএসদের যে শত শত কোটি টাকার দুর্নীতি সেগুলোও কিন্তু আমাদের চোখে পড়ছে। সেটা এনসিপির যে অপকর্ম যারা করছেন তাদেরকেও, সেটাও নাহিদ ইসলামকে নিতে হবে, বিএনপির যে করছে সেটার দায় তারেক রহমানকে নিতে হবে, জামাতের আমিরকেও কিন্তু জামাতের যে বিভিন্ন জায়গায় অপকর্ম হচ্ছে সেটির দায় নিতে হবে। সেই আন্দোলনটি আসলে একক কোনো ব্যক্তি কিংবা পক্ষে নয়, কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী নেই। এই আন্দোলনটি একটি সম্মিলিত আন্দোলন ছিল। প্রথম দিকে যখন আন্দোলনটি হয়েছিল তখনও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হয়েছিল। যদি কেউ মনে করে একক পক্ষের আন্দোলন, তাহলে ওই পক্ষের লোকজন আসলে কয়জন ছিল, এটি একটি বড় প্রশ্ন। এবং সারা দেশের আপামর ছাত্র জনতা যে 1800 প্লাস যেই ছাত্র জনতা মারা গেল, তারা কয়জন ওই গোষ্ঠীর কিংবা পক্ষে? সুতরাং এই যে যারা আসলে কোনো দলের নয়, কোনো পক্ষের নয়, যারা শুধু বাংলাদেশের পক্ষে এসে দাঁড়িয়েছিল, হ্যাঁ, স্বৈরাচারের বিপক্ষে যারা বুক চিতিয়ে লড়াই করে নিজের জীবন বাজি রেখে লড়াই করেছেন, এই বড় সংখ্যাটি যারা কোনো পক্ষেরই না, তো তারা তো ক্রেডিটবাজি করছে না। সুতরাং এই 5 তারিখের পরে এই ক্রেডিটবাজি এবং কে কত বড় স্টেক হোল্ডার, কে মাস্টার মাইন্ড, এ ধরনের তকমাগুলোই কিন্তু আমাদের ঐক্যকে বিভাজিত করেছে বলে আমি মনে করছি। আসলে মাহফুজ আলমের সাথে মূলত তৎকালীন যে গণতান্ত্রিক ছাত্রশক্তি ছিল, সেই ছাত্রশক্তির নেতাদের সাথে এক প্রকার তার সাথে অনেক একটা ভালো সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক ছিল। এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির যে নেতারা ছিলেন তারা বিভিন্ন পরামর্শের মাধ্যমে কিন্তু এই গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রোগ্রামগুলো তৎকালীন সময় যখন তাদের ছাত্র সংগঠন দিত তখন তারা ঘোষণা করতেন এবং মাহফুজ আলম তাদেরকে বিভিন্নভাবে হয়তো তাদেরকে পরামর্শ দিতেন। সেই জায়গা থেকে যখন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একটি স্টেক হোল্ডার কিন্তু অনেকের মধ্যে একটি হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা নেতৃস্থানীয় ছিলেন তারা। সুতরাং তখন মাহফুজ আলমের সাথে হয়তো তাদের একটা ইন্টারনাল বোঝাপড়া হতো, সেটি ঠিক। কিন্তু তার মানে এই যে একেবারে পুরা গণ অভ্যুত্থানের স্বৈরাচার সরকারকে বিতাড়িত করার পরে এককভাবে একক মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড করে দেওয়া মানে অন্যান্য সকল যোদ্ধাদেরকে ছোট করা হয় বলে আমি মনে করছি। দেখুন, বাংলাদেশের তো একটি চিরাচরিত কালচার হচ্ছে যে কোনো একটা ইস্যু পেলে সেই ইস্যুর মাধ্যমে রাজনৈতিক স্বার্থ হাসিল করা। সুতরাং সেই কালচার থেকে আসলে আমরা এখনও পর্যন্ত বের হয়ে আসতে পেরেছি বলে মনে হয় না। তাই আমরা, এটি সত্যি কথা যে 5 তারিখের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছিলাম, নতুন ধারা রাজনৈতিক বন্দোবস্ত, ইতিবাচক রাজনীতির ধারা, সেটি আসলে অনেকাংশেই আমরা ব্যর্থ হয়েছি, এটি সত্যি কথা। কিন্তু একই সাথে শুধুমাত্র একটি নির্দিষ্ট দলকে চাঁদাবাজির তকমা দিয়ে কিংবা খারাপ বা বিভিন্ন তাদের নেগেটিভ দিকগুলোকে হাইলাইট করে তাদেরকে পিছনে ফেলা, আর যারা আসলে যে তদবির বাণিজ্য করছে যেটি হয়তো প্রকাশ্যে আসছে না, আমরা তো শুধুমাত্র চাঁদাবাজি দেখছি না, চাঁদাবাজি হয়তো একটি দল করছে, আরেকটি দলকে কিন্তু আমরা দেখছি বিভিন্ন দপ্তরে ঘুরে মন্ত্রণালয় ঘুরে কিন্তু তদবির বাণিজ্যও করছেন। ডিসিএসপি তারা বদলি করছেন এবং এই বর্তমান সরকারের উপদেষ্টাদেরকে আমরা দেখছি যে তাদের পিএসএপিএসদের যে শত শত কোটি টাকার দুর্নীতি সেগুলোও কিন্তু আমাদের চোখে পড়ছে। সুতরাং সামগ্রিকভাবে দায় নিলে তো সকলেরই নিতে হবে। যদি ব্যক্তির দায় দল নেয় তাহলে সেটা এনসিপির যে অপকর্ম যারা করছেন তাদেরকেও, সেটাও নাহিদ ইসলামকে নিতে হবে, বিএনপির যে করছে সেটার দায় তারেক রহমানকে নিতে হবে, জামাতের আমিরকেও কিন্তু জামাতের যে বিভিন্ন জায়গায় অপকর্ম হচ্ছে সেটির দায় নিতে হবে। সুতরাং দায় এড়ানোর রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। যে অপরাধ করবে, অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। সে যদি দেশদ্রোহী কাজ করে তার একমাত্র পরিচয় দেশদ্রোহী। সুতরাং তাকে আসলে রাজনৈতিক তকমা দিয়ে ছোট করে ফেলা কিংবা কোনো একটি রাজনৈতিক দলকে নিয়ে রাজনীতি করা, এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে।